ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো রেখে যায় হাজার অনুভূতি, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে হৃদয়ের কথা। স্বাগতম জানাচ্ছি লাভ ডায়েরি বিডিতে। এখানে পাবেন ভালোবাসার মিষ্টি গল্প, অপূর্ণ প্রেমের কষ্ট আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া অনুভূতি। আপনাদের জীবনের কোনো ভালোবাসার গল্প আমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাইলে নিচে দেওয়া ইমেইলে পাঠিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লাভ ডায়েরি বিডির পরিবারের সঙ্গে থাকুন। স্যার, কলি আর কোনোদিন ক্লাসে আসবে না, স্টাডি ছেড়ে দিয়েছে। মাহমুদ থ বনে গেল। বিষম খাওয়া চোখে সে ছাত্রের দিকে তাকালো, অতঃপর জানতে চাইল, এটা কিভাবে জানেন আপনি? গালিব উঠে দাঁড়ালো, বলল, স্যার, ও তো আজ প্রায় 15 দিন হলো ক্লাসে আসে না, তাই ধারণা করে নিয়েছি। স্যার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। ক্লাসের বাকিরাও অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইল তার দিকে। পাশ থেকে দুজন বলল, স্যার, গালিবের কাজই হলো তিলকে তাল বানানো, গুজব ছড়ানো, এজন্যই ওকে আমরা গুজব গালিব বলি। সবাই হু হু করে হেসে উঠল। স্যার ডাস্টার দিয়ে টেবিলে জোরে আঘাত করলো। সবাই চুপ হয়ে গেল। 15 দিন না আসা আর স্টাডি ছেড়ে দেওয়া এক হলো? আপনারা কেউ ক্লাসমেট হিসেবে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি তার সঙ্গে? ক্লাসের প্রায় সবাই সমস্বরে বলে উঠল, স্যার, ওর মোবাইল নাম্বার আমাদের কারো কাছে নেই। ফেসবুকে কজনে অ্যাড আছে ওর সঙ্গে, এবং আমাদের 58 ব্যাচেরও একটা মেসেঞ্জার গ্রুপ আছে, কিন্তু ওকে ফেসবুক বা গ্রুপেও দেখাচ্ছে না। অন্য স্যার ম্যামরাও ওর কথা জিজ্ঞেস করেছে ক্লাসে, হয়তো অসুস্থ হবে বা কাছের কেউ মারা গিয়েছে। স্যার বিজ্ঞের মতো করে বলল, ধারণা করে জগতের সব কিছু চলে না, সত্যতা যাচাই করে বলতে হয়। ক্লাস শেষে চলে যায় মাহমুদ। ভাবলো, মেয়েটা কি সেদিন আমার কথার জন্য আসা বন্ধ করে দিয়েছে? আশ্চর্য। খেয়া রিমিকে আলাদা ডেকে জিজ্ঞেস করাটা সমীচীন হবে? না থাক, আরও 2-4 দিন দেখি, দেন নিজেই খোঁজ নেওয়ার চেষ্টা করব। একদিন ক্লাসে মাহমুদ স্যার এলে কয়েকজন স্টুডেন্ট তাকে শুভ জন্মদিন বলে উইশ করলো। সে সবাইকে সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং কিঞ্চিত অবাক স্বরে জিজ্ঞেস করলো, আজ আমার জন্মদিন, কিভাবে জানলেন আপনারা? স্যার, গত বছর একদিন ক্লাসে প্রসঙ্গক্রমে আপনিই বলেছিলেন। ওহ আচ্ছা, হয়তো, কিন্তু সবাই তারিখটা মনে রাখলেন, এটা সম্ভব? বিনয়ী হেসে বলল মাহমুদ স্যার। সামনের বেঞ্চে বসা থেকে রিফাত বলল, স্যার, খুব সরি, সত্যি বলতে আমাদের কারোই মনে ছিল না। আজ খেয়া ও রিমি এসে জানালো সবাইকে। খেয়া আপনার জন্য একটি গিফট এনেছে। মাহমুদ গম্ভীর্যপূর্ণ মুখে বলল, আমি এমনিতেই গর্ববোধ করি আপনাদের নিয়ে, উইশ করেছেন, এটাই যথেষ্ট। খেয়া ড্যাম কেয়ার টাইপের মেয়ে সবার সামনে উঠে গিয়ে মাহমুদ স্যারের হাতে একটি কাঁচা গোলাপ ও হার্ট শেপের একটি ট্রিট চকলেট বক্স উপহার দিল। আহ্লাদি সুরে মিষ্টি হেসে, অ্যাগেইন হ্যাপি বার্থডে স্যার। মাহমুদের মুখমণ্ডলে উৎফুল্লতার ছাপ পড়ল না। স্মিত হেসে, থ্যাংক ইউ খেয়া, থ্যাংক ইউ সো মাচ। খেয়া গিয়ে বেঞ্চে বসলো। স্যার দাঁড়িয়ে থেকে বক্স খুলে নিল। আসুন সবাই মিলেই ভাগ করে খাই বলে খেয়া সহ ক্লাসের সবার সঙ্গে ভাগ করে নিল সব চকলেট। নিজের মুখে পুরে দিল একটা। খেয়া এতে বেজায় মনক্ষুণ্ণ হলো। রিমির কানে মুখ নিয়ে খেয়া ফিসফিসিয়ে বলল, দেখলি কাণ্ড, এত দামি চকলেট নিলামে তোলার জন্য স্যারকে দিয়েছি, কেমনটা লাগে ক? রিমি ও খেয়া বেস্ট ফ্রেন্ড। রিমি বেঞ্চের নিচ দিয়ে খেয়ার উড়োতে হাত রেখে বলল, এত হাইপার হইস না ইয়ার, বিকুল। পরের দিন ক্লাস শেষে খেয়া ও রিমি মাহমুদ স্যারের অফিস রুমে গেল। খেয়া ব্যাগের ভিতর থেকে সেম চকলেট বক্স নিয়ে মাহমুদের সামনে রাখলো। মাহমুদ হকচকিয়ে গেল। হাতের কাজ বন্ধ করে তীক্ষ্ণ চোখে খেয়ার দিকে তাকালো। স্যার, প্লিজ মাইন্ড করবেন না, ভুল আমারই হয়েছে, গতকাল সবার সামনে দিয়েছি, তাই আপনি ক্লাসে বিতরণ করে দিতে বাধ্য হলেন। এটা আমার ফেভারিট চকলেট স্যার, আর তা আপনি খেলেন মাত্র একটা। আমি স্বস্তি পাইনি, তাই আজ আবার আপনার জন্য নিয়ে এলাম। আপনি বাসায় নিয়ে গিয়ে সব খাবেন। ওহ শিওর খেয়া, থ্যাঙ্কস, তবে এটার একদম প্রয়োজন ছিল না। যেহেতু আপনারা দুজন এসেছেন, তাহলে বলুন তো, কলি মেয়েটার সঙ্গে আপনাদের ক্লোজনেস নেই না? না স্যার, এনি প্রবলেম?
সেদিন আপনারা চলে যাওয়ার পর তার কথায় মনে হলো আপনারা দুজন ওর ফ্রেন্ড, কিন্তু তারপর ক্লাসে সেদিন মনে হলো না, নয়তো আপনাদের কাছে ওর সেল নাম্বার থাকতো। রাইট স্যার, বাট লাস্ট সারিতে বসা একটা সিম্পল মেয়েকে আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন কেন স্যার? বিরস কণ্ঠে বলল খেয়া। মাহমুদ ব্রু কোচকালো, জবাবে বলল, কারণ আমার মনে হচ্ছে সেদিন আমি তাকে হার্ট করে অনেক কথা বলেছি। সে বারবার বলেছিল সে মেল দেয়নি, আপনাদেরকে ডাকতে চেয়েছে, আমি বারণ করেছি। বুঝলাম স্যার। আচ্ছা স্যার, মেইলের বিষয়টা সেদিন আমাদের সামনে কলিকে জিজ্ঞাসা করেননি কেন? জাস্ট কৌতূহল থেকে জিজ্ঞাসা করা স্যার, বিনম্র হয়ে জানতে চাইল রিমি। আমার কাছে নারী মানেই সম্মানের, গুরুত্বের। এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। যেহেতু মেল ব্যক্তিগত ছিল, তাই দ্বিতীয় কারো সামনে জিজ্ঞাসা করে তাকে খাটো করতে চাইনি। যে কেউ হলেও আমি এভাবেই তাকে জিজ্ঞাসা করতাম। স্যারের বিবেকবোধ ও ব্যক্তিত্বে খেয়া আর রিমি মুগ্ধ হয়ে গেল। দুজনের চোখের কোণ চিকচিক করে উঠল। বুঝতে পেরেছি স্যার। মেইলের বিষয়ে আপনারা কিভাবে জানলেন? এটা তো কলি আর আমার মাঝের বিষয় ছিল, ঠান্ডা স্বরে জানতে চাইল মোহাম্মদ। রিমি টুট কামড়ে ধরল। ইস, নিজের কথায় নিজেই ফেসে গেলাম, মনে মনে উচ্চারণ করলো। খেয়া কটমট দৃষ্টিতে রিমিকে শাসালো। তাদের ইচ্ছে ছিল কখনোই সত্যিটা না জানানো স্যারকে। কলির উপরেই থাকুক বিষয়টা, নয়তো কলির মতো তাদেরকেও সেম ইনসাল্ট করবে স্যার। দুজন দনুমনো করতে শুরু করলো, যেন এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে। খেয়া বলল, স্যার আপনাকে মোবাইলে পরে ফোন দিয়ে বলি, আমার সেল নাম্বার আছে? হ্যাঁ স্যার, নোটের বিষয়ে একদিন আপনিই তো মেইল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার বোর্ডে লিখে দিলেন, তখন ক্লাসে সবাই টুকে নিল। ওহ আচ্ছা, এখন বলুন, ভার কণ্ঠে বলল মাহমুদ। স্যার প্লিজ, এখন যেতে হবে, তারা আছে। বলতে টাইম লাগবে, এ টু জেড সব বলবো স্যার, প্রমিস, অনুনয় করে বলল খেয়া। ওকে, এখন আসতে পারেন। ওরা দুজন দ্রুত বেরিয়ে যায় রুম হতে। মাহমুদ ল্যাপটপে তার কাজে ব্যস্ত হয়। সকাল হতেই রেবেকা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছে। সিলিং ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, গরম তার একদম সহ্য হয় না। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, এখনও আসেনি। কাজ করার খালা 3 দিনের ছুটি নিয়েছে। শ্বাসকষ্ট নিয়ে সব কাজ সামলাতে হচ্ছে এক হাতে। ডাক্তার এক গাদা পরীক্ষা দিয়েছে, করানো হচ্ছে না। বাড়তি আয় নেই, তাই বাড়তি টাকাও নেই। ভবিষ্যতে যে আয় বাড়বে তার লক্ষণও নেই। পরপর 3 মেয়ের জননী হলো। বড় মেয়ে মিলিকে কলেজ পাশ করে বিয়ে দেওয়া হলো। ছোট মেয়ে জুলি পড়ে 9-এ। ঘরের কাজে মাকে সাহায্য করে না। সুযোগ পেলেই টিকটক আর কি যেন নিয়ে পড়ে থাকে। আপন মনে হাসতে থাকে, মনে মিটমিটিয়ে। খেতে বসলেও হাসে, ঘুমাতে গেলেও হাসে। দেখলে মনে হয় 24 ঘন্টায় এই মেয়ের ঘাড়ে ভূত বা জিন ভর করে থাকে। মাঝখানে কলি, সে এখন বড় যন্ত্রণা রেবেকার জীবনে। তার ঘাড়েও মনে হয় ভূত চেপে আছে। নয়তো 1 মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে যায় না কেন? হয়তো প্রেম ঘটিত ব্যাপার হবে। একটা পুত্রের মুখ দেখল না রেবেকা। স্রষ্টার হিসেবটাই বোঝে না রেবেকা। স্রষ্টা কাউকে 16 কলা পূর্ণ করে দেয়, কাউকে কিছুই দেয় না, শূন্য করে রাখে। তাদের রাখছে এই দুয়ের মাঝামাঝি। মধ্যবিত্ত ঘরের বড় সমস্যা হলো, না চাইতে পারে কারো কাছে, না হাত পাততে পারে। আত্মসম্মানটুকুই এদের সম্বল। নুরুল হক অফিস থেকে বাসায় আসলেন ক্লান্ত শরীরে। জুলি গেট খুলে দিল। বাবার হাতে একটা ব্যাগ দেখে বলল, বাবা কি আনলে? নে ধর, দেশি পেয়ারা, তোর মায়ের পছন্দ, ধুয়ে খাবি কিন্তু। জুলি বেসিন থেকে একটি পেয়ারা ধুয়ে নেয়। রেবেকার সামনে গিয়ে পেয়ারা কামড় বসিয়ে বলে, স্বাদ আছে আম্মু, একদম কচকচে, নাও খাও। রেবেকা মেয়ের গালে চর মেরে বসলো। তোরা খা পেয়ারা, সারাদিন গতর খাটতে খাটতে মরি, তুই থাকস কি নিয়া? তোর বোনের কি মরা হয়েছে কে জানে। কিছু বলেও না, দরজা বিড়াইয়া রুমে কুণ্ডলি পাকিয়ে বসে থাকে। ক্লাসে যেতে নাকি মন চায় না ওনার। তাহলে করবেটা কি? বিয়ে দিয়ে দেয়, ঘর সংসার করুক। ভাগ আমার চোখের সামনে থেকে। জুলি লাল হয়ে যাওয়া ফর্সা গাল ডলতে ডলতে কলির রুমে গেল। কলির উপরে রাগ জাগলো। কলি মায়ের সব কথা শুনতে পেল। নুরুল হক বুঝতে পারলো রেবেকার মতিগতি আজ ভয়ানক। এর বড় কারণ কলি পড়াশোনা না করা। না, এটার একটা বিহিত করতেই হবে। কলিকে আর ঘাটিয়ে লাভ নেই। অফিসিয়াল পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় নুরুল হক। রাতের খাবার খেয়ে চিন্তিত মনে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। তারপরের দিন আগেই
বাসা থেকে বের হয়ে যান নুরুল হক। কর্মরত অফিসে যাওয়ার পূর্বে কলির ইউনিভার্সিটিতে যান তিনি। সরাসরি বাংলা ডিপার্টমেন্টের অফিসে প্রবেশ করেন। সালাম দিলেন স্যারদের। সব ম্যাডাম ও স্যারগণ উপস্থিত রয়েছেন। ক্লাস শুরু হতে আরও আধ ঘন্টা দেরি আছে। সবাই চা পান করছেন। ডিপার্টমেন্টের হেড মিসেস নাজমা আশরাফ বলেন, কে আপনি? আমি আপনাদের একজন ছাত্রীর পিতা। ও আচ্ছা, বসেন প্লিজ, বলে নুরুল হকের জন্য চায়ের অর্ডার দিলে তিনি অফিসের চা সরবরাহকারীকে। তারপর জিজ্ঞাসা করলেন, কোন ছাত্রী, কি হয়েছে বলুন। নুরুল হক উদ্বিগ্ন স্বরে জানালো, 58 বেজ, নাম মাইমুনা সুলতানা কলি। কলি 1 মাস ধরে ক্লাসে আসছে না, বাসায় কাউকেই কিছু বলছে না, আবার বাসায়ও কিছু হয়নি ম্যাডাম। ওর মা আর আমি চিন্তা করলাম ভার্সিটিতে কিছু হলো কিনা, বা কোনো মনোমালিন্য কারো সঙ্গে, তাই এলাম আমি। ওর মা বলল পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দেবে। আপনারা যদি ব্যাপারটা কাইন্ডলি দেখতেন ম্যাডাম, কাতর সুরে বললেন নুরুল হক। মিসেস হেড কপালে চিন্তার ভাঁজ ফেলে ওনাকে আশ্বস্ত করলেন, আমরা তো আরও ভাবছি আপনাদের পারিবারিক কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। আপনি আসাতে অত্যন্ত ভালো হয়েছে। কলির মোবাইল নাম্বার দিন আমাকে, এবং আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান। আমি বিষয়টি খতিয়ে দেখছি এবং সমাধান করে কলিকে ক্লাসে ফিরে আনার ব্যবস্থা করছি। নুরুল হক হাফ ছেড়ে বসলেন। কলির নাম্বার লিখিয়ে দিলেন। সব স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন অফিসে। বাকি স্যাররা কলির বিষয়ে বলাবলি শুরু করলো। ও তো পড়াশোনায় খারাপ না, মনোযোগী স্টুডেন্ট আমাদের, আটসাট চলাফেরা তার। তবে যেটাই হোক, সেটা কতটা খারাপ হলে একটা মেয়ে ভার্সিটিতে আসা অফ দেয়, ভেরি স্যাড, বলল খটমটে আমান স্যার। আমি বাসায় গিয়ে রাতে ফোন দিয়ে কথা বলবো কলির সঙ্গে। আপনারা সবাই নিজ নিজ ক্লাসে যান, সময় হয়ে গিয়েছে, বলে বেরিয়ে গেলেন মিসেস হেড। একে একে বাকি টিচাররাও চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। মাহমুদ স্যার একটু ঘাবড়ে গেল। কলি যদি হেডকে তার অপমানের কথা বলে দেয়, তাহলে তার জন্য ভালো সমস্যা হয়ে যাবে। পা ঘুরিয়ে আবার অফিসে প্রবেশ করলো মাহমুদ স্যার। চট করে কলির নাম্বার নিজের ফোনে তুলে নিল। বিকেলেই হেডের আগে ফোন দিতে হবে কলিকে। ঝিমিয়ে আসা ধুলোমাখা শহরের অবসন্ন বিকেল। কলি বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি বেখেয়ালি। ঝিরি ঝিরি হাওয়া বইছে, সে হাওয়ায় কোনো প্রশান্তি নেই, কেবল উষ্ণতা। মুঠোফোন বেজে চলছে। কলি রিসিভ করলো। হ্যালো বলতেই ভেসে এলো একটি পুরুষ কণ্ঠস্বর, যেন চেনা চেনা লাগছে কিছুটা। হ্যালো কলি, শুনতে পাচ্ছেন? কলি ছোট্ট করে জবাব দিল, জি বলছি। কে? আমি আপনার ভার্সিটির টিচার মাহমুদ খান। কলি স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কলি, ডাক শুনে কলির হুঁশ ফিরল। জি জি স্যার, শুনছি, বলুন। ভার্সিটি আসা বন্ধ করলেন কেন? ধীর কণ্ঠে জানতে চাইল মাহমুদ। কলি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, স্যার আপনি আমার সেলফোনের নাম্বার কোথায় পেয়েছেন? মাহমুদ বলল, আজ আপনার বাবা এসেছিল ডিপার্টমেন্টের অফিসে, নাম্বার ওনার থেকে মিসেস হেড চেয়ে নিয়েছেন। কলি বিস্মিত সুরে বলল, আমার বাবা আজ ভার্সিটিতে গিয়েছে? কিন্তু কেন? মাহমুদ বলল, উনি রাইট, একজন পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র। আপনি ভার্সিটি আসেন না কেন, তাই তলব করতে এলেন। কলি বলল, ও আচ্ছা, ম্যাম কি বলল বাবাকে? মাহমুদ বলল, ম্যাম সহ সবাই বলল কেউই জানে না আপনি কেন আসছেন না। উনি বলল আপনাকে সন্ধ্যার পরে ফোন দেবে। কলি মনে মনে ক্ষোভ প্রকাশ করে বলল, ম্যাম দেবে ভালো কথা, আপনি কেন দিলেন? ঘাটতেরা পুরুষ, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভুল বুঝে মিসবিহেভিয়ার করলেন। আপনার ছায়াও মারাতে আমি রাজি নই, বদমানুষ কোথাকার। স্যার কেন ফোন দিলেন বলেন? আপনি ভার্সিটি আসছেন না কেন? সামনে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনার। কলি বলল, সরি স্যার, আমি এই ভার্সিটিতে আর স্টাডি কন্টিনিউ করব না। মাহমুদ মর্মাহত হলো, ব্যথিত স্বরে বলল, অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেবেন? কলি বলল, মাহমুদ আশ্চর্য সুরে জিজ্ঞেস করলো, এই ভার্সিটিতে কি প্রবলেম? কলি একটু রাগান্বিত সুরে বলল, স্যার এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। মাহমুদ বলল,
আপনার ব্যক্তিগত বিষয়টার সঙ্গে কি আমি কোনোভাবে যুক্ত আছি? কলি সোজা সাপটা উত্তর দিল, না স্যার। মাহমুদ নরম স্বরে জিজ্ঞাসা করল, হেড মিসেস ফোন দিলে কি বলবেন? কলি এবার স্ট্রেট উত্তর দিল, যা সত্যি তাই বলবো। কথাটি শুনে মাহমুদের কপালে চিন্তার বাজ দৃশ্যমান হলো। হায় হায়, বলে কি? সত্যিটা যদি সেই বিষয় হয় তবে তো আমি ফেসাদে পড়ে যাব। এই মেয়ের যে আত্মসম্মানবোধ এত টনটনে, এত প্রখর, তাকে জানতো। কলির সঙ্গে মাহমুদের প্রফেশনাল সম্পর্ক, শিক্ষক ছাত্রী। নমনীয় হয়ে তাকে কিছু বলা মানে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া। খেয়ারিমি হলে সরাসরি রিকোয়েস্ট করা যেত। এই মেয়ের সঙ্গে আগেও তেমন কথা হয়নি। ক্লাসের প্রয়োজনে দু একটা বাক্য বিনিময় হয়েছে। মাহমুদ ভেবে পেল না কিভাবে কলিকে বলবে। উপায়ান্তর না পেয়ে মাহমুদ সহজ পন্থা অবলম্বন করল। কলি, আমার মনে হয় আপনি আমার আচরণের জন্য আশা বন্ধ করেছেন। যদি তাই হয় তাহলে বলবো ভার্সিটি আসুন, বাচ্চামো করবেন না। নিজের কেরিয়ারের কথা একবার ভাবুন। স্যার, আপনি কি আমাকে ভার্সিটি যাওয়ার জন্যই ফোন দিয়েছেন? বিরস গলায় বলল কলি। হ্যাঁ, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে ছাত্রীর প্রতি এটা আমার কর্তব্য। কলি বলল, আপনি বলেছেন যেন কখনো আপনার ছায়াও না মারে। তাই সে ভুলকে এড়াতে হলে এই ভার্সিটি বাদ দেওয়া ছাড়া আমার কাছে ভিন্ন কোনো অপশন নেই স্যার। ভালো থাকবেন, রাখি, আসসালামু আলাইকুম। কলি, প্লিজ শুনুন বলছি। কলি শুনল না, ধুম করে লাইন কেটে দিল। কান হতে মুঠোফোনটাকে আলগা করে নিল, নাক বরাবর চোখের সামনে এনে মাহমুদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। বলল, এই সেল নাম্বারের মালিক আপনি জানলে ভুলেও রিসিভ হতো না মিস্টার মাহমুদ খান। পরক্ষণেই কলির ভাবনায় বর করলো মাহমুদের সফট করে বলা কথাগুলো। আজকে এত শান্ত স্বরে ঠান্ডা মেজাজে কথা বললেন স্যার, কারণ কি? অনুশোচনা হচ্ছে? বিবেক তাড়া করছে? দংশিত হচ্ছেন? দেখলেন, কাউকে অন্যায়ভাবে আঘাত করলে সে আঘাত নিজের দিকেও আসে। এটাই প্রকৃতির নিখুঁত একটা সিস্টেম। মাহমুদ ফের কলির নাম্বারে ফোন দিল। বারবার ট্রাই করেও কাজ হলো না। বুঝতে পারলো কলি তার জন্যই ভার্সিটি ছেড়ে দিতে চায়। কেননা কলির কণ্ঠে ও কথায় প্রকট অভিমান ও জেদ ঝরে পড়ল। মাহমুদ ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। বাসায় চলে গেল খিটখিটে মেজাজ নিয়ে। মিসেস নাজমা আশরাফ কলিকে ফোন দিলেন এশার নামাজের পর। কুশলাদি বিনিময় করলেন। কলি আগেই সাজিয়ে রেখেছে কি বলবে হেডকে। মাহমুদ স্যার ফোন দেওয়াতে এই সুবিধা হলো, কথা গুছিয়ে বলা যাবে, নয়তো সত্যিটাই মুখ দিয়ে বের হয়ে যেত। এতে তারই সমস্যা হতো। হেড খেয়া রিমিকে ধরতেন, আর খেয়া কলিকে ছেড়ে দিত না, নাস্তানাবুদ করেই ছাড়তো। আর সত্যিই তো, সেই সময় কোথায় অ্যাডমিশন নেবে? টাকা কই? টিউশনি করিয়ে যে টাকা পায় তা থেকে মাসে 1 টাকা অবশিষ্ট থাকে না। মা রোজ রাগারাগি করছে, অসহ্যকর। এর চেয়ে ভার্সিটি যাওয়ার ঢের ভালো। অন্যের নাক কাটতে গিয়ে নিজের যাত্রা ভঙ্গ করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। স্যারের ভিতরে অনুশোচনা হচ্ছে, এটাই যথেষ্ট। মিসেস নাজমা কলিকে উদ্বেলিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এবার বলো তো, তুমি ভার্সিটি কেন আসছো না? আজ তোমার বাবা এসেছিলেন। কলি অবাক হওয়ার ভান ধরল। মিসেস তার বাবার কথা বলল কলিকে। ম্যাম, বাবাকে তো ব্যক্তিগত শারীরিক সমস্যার কথা বলা যায় না। আমার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। ম্যাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমাকে বলো, আমরা দুজনেই নারী। কলি স্বাভাবিক কণ্ঠে তার শারীরিক সমস্যা নিয়ে বানানো একটি গল্প শোনালো মিসেস হেডকে। তিনি বিশ্বাস করলেন এবং সহমত জানিয়ে বললেন, পিরিয়ডের পরে এমন একটা প্রবলেম আমারও হয়েছে একবার, তুমি গাইনি চিকিৎসক দেখাও। কলি বলল, ম্যাম, আমার আগেও এমন হয়েছে, তাই ফার্মেসিতে নাম বলে মেডিসিন নিয়েছি, এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, দোয়া করবেন ম্যাম। ম্যাম জিজ্ঞাসা করলেন, কবে আসতে পারবে ক্লাসে? পরীক্ষা সামনে। কলি বলল, নেক্সট উইকে আসবো ম্যাম, ইনশাল্লাহ। মিসেস নাজমা খুশি হলেন, সন্তুষ্টি চিত্তে বিদায় নিলেন কলির থেকে। রাতে মাহফুজা খান ছেলের মুখ পানে দৃষ্টিপাত করেই টের পেলেন ছেলের অঙ্গভঙ্গি ভালো ঠেকছে না। কোনো কারণে মেজাজ বিগড়ে আছে। মায়ের সঙ্গে তার মধুর সম্পর্ক, বাবার সঙ্গেও ভালো, তবে অন্তরঙ্গ কম। তাই তিনি প্রসঙ্গ ছাড়াই সরাসরি ছেলেকে জিজ্ঞাসা করলেন, মাহমুদ, বাবা তোমার মন খারাপ কেন? মায়ের সঙ্গে শেয়ার করা যাবে? তাহলে মন হালকা হবে, স্বস্তি অনুভব করবি। মাহমুদ বলল, বসো মা, বলছি। মাহফুজা বেগম ছেলের রুমের ইজি চেয়ারটাতে বসলেন।
অধীর আগ্রহ নিয়ে ছেলের দিকে তাকালেন। মাহমুদ মাকে সব বলল বিস্তারিতভাবে। তিনি হতচকিত হয়ে বললেন, তাজ্জব ব্যাপার, এই জন্য একটা মেয়ে পড়াশোনা ছেড়ে দিবে? মেয়েটা বড্ড অভিমানী। আমিও আগে এমন ছিলাম, অল্পতেই ভেঙে পড়তাম, মনোবল হারাতাম, সংকোচে দ্বিধায় গুটিয়ে যেতাম, আর তখনই অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতাম। সেই সিদ্ধান্ত থেকে অতি সহজে আমাকে টলানো যেত না। এসব এখন নস্টালজিক অতীত, আমার মনে পড়লেই হাসি পায়। মাহমুদ বলল, মা মূল কথাই তোমাকে বলি, ওকে মিসেস হেড এতক্ষণে হয়তো ফোন দিয়ে দিয়েছে। যদি সে সত্যি বলে দেয় তবে বিষয়টা কি বাজে হবে ভাবছো? ওস, কি যে টেনশন হচ্ছে। মাহফুজা বেগম বললেন, তুই মেয়েটার ফোন আমাকে ধরিয়ে দে, আমি কথা বলছি। এখন মাত্র 10টা বাজে, ঢাকা শহরে এখন মাত্র সন্ধ্যা। তুমি কথা বলবে? হ্যাঁ, সমস্যা কি? কিন্তু আমার নাম্বার থেকে তো কল যাচ্ছে না কেন জানি। তোমার মোবাইল দাও, আমি নাম্বার তুলে দিচ্ছি। কলির মোবাইলে রিং বাজছে। মাহফুজা খান ছেলের রুম থেকে বেরিয়ে গেলেন। মাহমুদ অবাক হলো। তার মোবাইল থেকে কল গেল না, কিন্তু মায়ের মোবাইল থেকে কল গেল। তার মানে কলি তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। একজন শিক্ষক হিসেবে মাহমুদ বেশ অপমানিত বোধ করলো। সে কলির উপর সেদিনের মতো রেগে গেল। কলিকে কাছে পেলে এখন পিষে ফেলতো। নিজেকে শান্ত করে নিল কিছুক্ষণ পর। মিনিট 10 পরে মাহফুজা খান ফিরে এলেন। নির্মল হেসে বললেন ছেলেকে, কথা বললাম কলি মেয়েটার সঙ্গে, আমার বেশ মনে ধরেছে। কি অমায়িক ব্যবহার, কি বিনয়ী ভাষা। তাকে তোদের হেড নাকি ফোন দিয়েছে, সে ওনার সাথে কমিটমেন্ট করেছে রেগুলার যাবে ক্লাসে। মাহমুদ জোর দম ছাড়লো, তবুও উদ্বেগ কাজ করছে তার ভিতরে। সে বলল, মাসে যাবে তা না হয় ঠিক আছে, কিন্তু এবার তো আমার ভার্সিটি যাওয়া বন্ধ করতে হবে। সে নিজেই আমাকে বলেছে, যা সত্যি তাই বলবে ম্যামকে। ওহ শিট বলে মাহমুদ দেয়ালে ঘুষি মারল। ব্যথায় নিজেই ওহো করে উঠল। মাহফুজা বললেন, কে ব্যথা পেল এখন, দেয়াল নাকি তুই? পিচ্ছিকালের এই বাজে স্বভাব তোর আর গেল না। একটু কিছু হলেই দেয়ালে ঘুষি, টেবিলে চাপড়। আমার মনে হয় না সত্যিটা বলছে। মাথায় এতটুকু বুদ্ধি থাকলে কেউ এটা বলবে না। ডাইনিং আয়, বাতাসে খাবার আনলো। মাহমুদ বলল, যাও আসতেছি। মাহমুদ কিছুটা উৎকণ্ঠা নিয়ে খেয়ে ফের নিজের রুমে চলে গেল। পিতা আব্দুর রহমান স্ত্রীর কাছে জানতে চাইলেন, মাহমুদ কোনো কথা বলল না যে, কিছু হয়েছে? মাহফুজা ঘটনার সারসংক্ষেপ বললেন স্বামীকে। তিনি শুনলেন। তিনি শুনে বললেন, পথ চলায় এমন বিচ্ছিন্ন বিড়ম্বনা ঘটে, ব্যাপার না, সব ওকে হয়ে যাবে। আপনার কনফিডেন্স লেভেল মাশাআল্লাহ বলে মুচকি হাসলো মাহফুজা। আজ বৃহস্পতিবার, শুক্র শনি ডিপার্টমেন্ট অফ। যাক, অন্তত 2 দিন গ্যাপ আছে। কলি যদি বলেও ফেলে, এর ভিতরে ম্যাম একটু ইজি হয়ে যাবে আমার উপর। কিছু বিষয়ের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে হালকা হয়ে যায়। কথাগুলো ভেবেই মাহমুদ হাফ ছেড়ে বাঁচল। রবিবারে মাহমুদ বিক্ষিপ্ত মন নিয়ে ভার্সিটি গেল। মিসেস নাজমা আশরাফের মুখাকৃতি লক্ষ্য করলো তীক্ষ্ণ চোখে। বেশ হাসি খুশি দেখা যাচ্ছে তাকে। কলিও গেল ভার্সিটি। এতে তার মা, বাবা, ছোট বোন বেজায় খুশি হলো। যাক, মেয়েটা স্বাভাবিক হলো। মিসেস হেড ক্লাস শুরু হওয়ার আগে কলিকে ডেকে পাঠালেন অফিস স্টাফ নবীকে দিয়ে। কলি গেল এবং বেশ ইতস্তত বোধ করলো, কারণ অন্য সব শিক্ষকের পাশে মাহমুদ স্যারও বসা ছিল। মাহমুদের গলা শুকিয়ে আসছে, তার কপালে আজ কি আছে কে জানে। আন্তরিকতাপূর্ণ স্বরে কলিকে হেড জিজ্ঞাসা করলো, কেমন আছো তুমি এখন? কলি বলল, জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ বোধ করছি। হেড ম্যাম সব স্যারদের উদ্দেশ্যে বললেন, আমি ওকে ডাকলাম আপনাদের সামনে এই জন্য, ও অসুস্থ ছিল তাই আসতে পারেনি। সবাই ওকে 2-4 দিন সময় দিবেন যেন ও সব কোর্সের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে। কলি, তুমি ক্লাস লিডার থেকে সবগুলো টপিক আজই জেনে নিও। কলি বলল, জি ম্যাম, অবশ্যই। মাহমুদ তবদা খেয়ে গেল। আর চোখে কলিকে পরখ করে দেখল। মনে মনে কলিকে ধন্যবাদ দিতে ভুল করলো না। মিথ্যা বলে তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য ডিপার্টমেন্টে। মাহমুদ, তুমি তো ওদের 2টা কোর্স পাও, একটু কনসিডার করো ওকে, কেমন? বলল হেড। ঠিক আছে ম্যাডাম। আসতে পারো কলি, মন দিয়ে পড়াশোনা করবে, প্রবলেম হলে জানাবে। এভাবে ইঁদুরের মতো গর্তে ঢুকে যেও না, সহাস্যই হেসে বলল হেড। কলি চলে গেল। মাহমুদ স্যারের দিকে ফিরেও চাইল না। অন্য স্যাররা কৌতূহলী চাহনি নিক্ষেপ করলো হেডের দিকে। তারা বলল, ও অসুস্থ ছিল তো ওর বাবা যে এলো, বুঝলাম না কিছুই। ম্যাডাম বলল,
আরে ওর একটা ব্যক্তিগত শারীরিক সমস্যা হয়েছে, যেটা বাসায় বলেনি সঙ্গত কারণেই। মাহমুদ সহ সবাই একে অপরের দৃষ্টি বিনিময় করলো নির্বোধের মতন। আমান স্যার রসিকতা করে বলল, হয়তো নারী রহস্যময়ী, বোঝা মুশকিল, এদের অনেক আজগুবি ব্যাপার স্যাপার থাকে। সবাই নিজ নিজ ক্লাসে চলে গেল চা পান করে। মাহমুদ স্যার ক্লাস শেষে খেয়া, রিমি ও কলিকে গম্ভীর স্বরে বলল, আপনারা তিনজন আমার রুমে আসবেন, জরুরি প্রয়োজন।